হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুরেশ, আর তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্টাডি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মহাকর্ষ। মহাকর্ষ সমস্ত আমরা জিনিস যা কিছু আছে সব আমরা 3D পিকচারে জানিয়ে নেবো আজকে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো এই ভিডিওটা শুরু করার আগে আমরা বলে রাখি, এই মহাকর্ষ যে অধ্যায়টি, সেই মহাকর্ষ অধ্যায়টি ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এই অধ্যায়টি তোমাদেরকে প্রথম থেকেই ভালো করে পড়তে হবে। আমি যেটা বোঝাবো সেটা বুঝে নেবে ভালো করে। আমি 3D পিকচারে তোমাদেরকে এটা পুরোটাই বোঝাবো, ওকে? তো বারবার বলছি যে ভিডিওটাকে লাস্ট অবধি দেখো, ভিডিওটাকে স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। তো ভিডিওটাকে শুরু করা। তো আমরা আমাদের ডিজিটাল বোর্ডে চলে এসেছি। তো প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো যে এই নিউটনের যে মহাকর্ষীয় সূত্র, নিউটনস লস অফ গ্র্যাভিটেশনস, এই নিউটনস লস অফ গ্র্যাভিটেশন যে সূত্রটা সেটা এলো কোথা থেকে। তো প্রথমেই সর্বপ্রথম আমাদের যে মহাবিশ্ব, সেই মহাবিশ্বের সম্পর্কে মানুষের কী ধারণা ছিল যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, মানে পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে। কিন্তু পরবর্তীকালে নিকোলাস কোপারনিকাস, কি বললাম, নিকোলাস কোপারনিকাস, ডান দিকে ছবিটা দেখতেই পাচ্ছ, নিকোলাস কোপারনিকাস তিনি কি বলেন, তিনি বলেছিলেন যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। তিনি বলেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। এই ব্যাপারে এই বিজ্ঞানী জোহানসেন কেপলার, কি বললাম বিজ্ঞানীর নাম জোহানসেন কেপলার, তিনি এই ব্যাপারে বলেন যে তিনি এই যে সূর্যের চারিদিকে পৃথিবী যে উপগ্রহ যে ঘুরছে, সেই উপগ্রহ ঘোরার নিয়ে তিনটে সূত্র তিনি আবিষ্কার করেন, তিনটে সূত্র আবিষ্কার করেছিলেন। সেই তিনটে সূত্র আমরা পরবর্তীতে আলোচনা করব, এই ভিডিওতে না হলেও পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এরপর এই তিনটে সূত্র আবিষ্কারের পর বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, তিনি আবিষ্কার করলো নিউটন মহাকর্ষীয় গ্র্যাভিটেশন বা নিউটনের মহাকর্ষীয় সূত্র, নিউটনস লস অফ গ্র্যাভিটেশন। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে মহাকর্ষীয় বল, যে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন ফোর্স, সেই গ্র্যাভিটেশন ফোর্সটা কি? মহাকর্ষীয় বল হচ্ছে এই মহাবিশ্বে, এই যে মহাবিশ্ব আমাদের, যেখানে পৃথিবী, সূর্য, চাঁদ সমস্ত কিছু আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র সমস্ত কিছু, এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা, যে কোনো দুটি বস্তুকণা বলতে সূর্য ও পৃথিবীকে ধরে নিই, সূর্য ও পৃথিবী, যে কোনো দুটি বস্তুকণা তাদের সংযোগ সরলরেখা বরাবর যে বল দ্বারা আকর্ষণ করে, আমি ধরে নিচ্ছি সূর্য এবং পৃথিবী, এদের সংযোগ সরলরেখা বরাবর যে বল, এদের সংযোগ সরলরেখা বরাবর যে বল দ্বারা আকর্ষণ করছে, সেই বলটাকেই বলা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। আমি ধরে নিলাম এফ বল দ্বারা আকর্ষণ করছে, তো এফটা হলো মহাকর্ষ বল। এরপরে এই মহাকর্ষ বল থেকে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্রটা আবিষ্কৃত হয়। তিনি কি বলেন, এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর একটি বল দ্বারা আকর্ষণ করে। সংযোগ সরলরেখা বরাবর দেখতে পাচ্ছি সোজা সরলরেখা এবং তাদের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর একটি বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক। তো তিনি কি বলেছিলেন, প্রথম তিনি বলেন যে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে তাদের সংযোগ সরলরেখা বরাবর যে বল দ্বারা আকর্ষণ করে, সেই বলের মান বস্তুর ভরের গুণফলের সঙ্গে, আমি ধরে নিচ্ছি পৃথিবীর ভর হচ্ছে m1 এবং সূর্যের ভর হচ্ছে m2, তো এই বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যদি মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো ইকুয়েশনটা কি বলে, এফ ভেরিসেস m1 m2, কারণ বস্তুর যে ভর তাদের গুণফলের সঙ্গে সমানুপাতিক ওই মহাকর্ষীয় বলটা, গ্র্যাভিটেশন ফোর্সটা। আর কি বলা হচ্ছে, ওদের ওই দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ ভেরিসেস 1/r², এফ ভেরিসেস 1/r², এই দুটো বলা হচ্ছে। তো এই ইকুয়েশনটার সাহায্যে তিনি একটা রাশিমালা প্রকাশ করেছিলেন, সেই রাশিমালাটা বলছি। তো সেই রাশিমালাটা হলো আমরা কি এখান থেকে বুঝতে পারলাম যে
এফ ভেরিসেস এম ওয়ান এম টু, এফ ভেরিসেস এম ওয়ান এম টু। আরেকটা জানলাম যেটা হচ্ছে এফ ভেরিসেস ওয়ান বাই আর স্কোয়ার, ওয়ান বাই আর স্কোয়ার, ওয়ান বাই আর স্কোয়ার। তো এখান থেকে যদি আমি এফ, এটা এটা এইভাবে লেখা যায়, এফ ভেরিসেস এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার লেখা যায় নিশ্চয়ই, তার আর স্কোয়ার, এম ওয়ান এম টু ভেরিস এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। ওকে, যদি এখানে ভেরিসেসটা উঠোই দিই, সেখানে একটা কি আছে, ধ্রুবক আসবে। সেই ধ্রুবকটা হলো এফ ভেরিসেস ক্যাপিটাল জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এই যে জি, এই যে ক্যাপিটাল জি, সেটা হলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই যে এটার মান একটা নির্দিষ্ট, এটা কারণ একটা ধ্রুবক, জি এর মান হচ্ছে নির্দিষ্ট। যদি কেউ জি এর সংজ্ঞা বলতে চায়, তাহলে জি এর সংজ্ঞা কীভাবে বলবে? জি এর সংজ্ঞা দেখো, আমি এখান থেকে জি এর সংজ্ঞা বলতে পারি। এখান থেকে কীভাবে জি এর সংজ্ঞা বলবো? আমি যে ইকুয়েশনটা পেলাম সেটা হলো এফ ভেরিসেস এম ওয়ান এম টু, সরি, এফ ভেরিসেস, আমি যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে এফ ভেরিসেস জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখানে যদি এম ওয়ানটা, এম ওয়ান এবং এম টু, এম ওয়ান এবং এম টু যদি এক হয়ে যায়, এম ওয়ান এবং এম টু যদি এক হয়ে যায় এবং আর যদি এক হয়, তবে এখানে লিখতে পারবো এফ সমানই হচ্ছে জি, এফ সমান হচ্ছে জি, এখানে সমান হবে, এখানে ভেরিসেস পড়ে গেছে, এখানে সমান হবে। ওকে, সমান। তো কি, যদি এম ওয়ান এবং এম টু যদি দুটো এক হয়ে যায়, যদি এম ওয়ান এবং এম টুর জায়গায় যদি এক বসাই এবং আর এর জায়গায় যদি এক বসাই, তবে এফ সমান জি হবে। সেখানে যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো আমি এটা যে সংজ্ঞা বলি, তাহলে বলবো একক ভরের দুটি বস্তুকণা, একক ভরের দুটি বস্তুকণা পরস্পর একক দূরত্বের ব্যবধানে থেকে পরস্পর তাদের সংযোগ সরলরেখা বরাবর যে বল দ্বারা আকর্ষণ করে, তাকে বলা হচ্ছে তাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আরও বলি, একক ভরের দুটি বস্তুকণা পরস্পর একক দূরত্বের ব্যবধানে থেকে তাদের সংযোগ সরলরেখা বরাবর যে বল দ্বারা আকর্ষণ করে, সেই বলকেই বলা হয় তাদের সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এরপরে এই যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেই ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের মানগুলো জানবো, সিজিএস, এসআই, এই পদ্ধতিতে মানগুলো জানবো, এদের এককগুলো জানবো। তো এককগুলো কি, এককটা কীভাবে নির্ণয় করব? এককটা একদম সাধারণ। তো এখানে যেটা জানলাম সেটা হচ্ছে এফ, এফ সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তো আমি যদি জিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে জি সমান বেরোবে এফ, এফ আর স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান এম টু, এফ আর স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান এম টু। তাহলে এখানে যদি একক বার করতে চাই, একক কীভাবে বেরোবে? তাহলে এখানে যেটা, সেটা হচ্ছে জি এর একক, সেই জি এর এককটা যদি এসআইতে বার করতে চাই, এসআই একক, তো এসআই একক যেটা হবে সেটা হচ্ছে, আমি এফ এর জায়গায়, এফ এর এসআই একক কি, ফোর্স, ফোর্সের এসআই একক হচ্ছে নিউটন, নিউটন ডট, দূরত্বের একক হচ্ছে যে মিটার, তাহলে মিটার স্কোয়ার, বাই ভরের একক কী হয়, কেজি, কেজি স্কোয়ার। তো এটা যেটা উপরের নিয়ে যদি চলে যায়, তাহলে নিউটন ডট মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার মাইনাস টু, কেজি টু দি পাওয়ার মাইনাস টু, ওটা মাইনাস টু বুঝে নিতে হবে, ঠিক আছে, বুঝে নেবে একটু, তো এটা মাইনাস টু। এরপর যদি সিজিএস একক বলি, সিজিএস একক কী হবে, সিজিএস একক, তো সিজিএস একক হবে নিউটন, যেটা বলে সিজিএস একক সেটা হচ্ছে ডাইন ডট, দূরত্বের একক হচ্ছে সেমি, সেমি স্কোয়ার বাই, আর যেটা হচ্ছে ভরের একক সেটা হচ্ছে গ্রাম, তাহলে গ্রাম স্কোয়ার, এবং এর এককটা যেটা হলো সেটা হচ্ছে ডাইন, ডাইন ডট সেমি স্কোয়ার ডট গ্রাম টু দি পাওয়ার ইনভার্স, এটি। তো সিজিএস এবং এসআই একক জানলাম, এরপরে এই ধ্রুবকের মানটা জানবো। তো এটাকে ভালো করে নোট ডাউন করে নাও, এটা নোট ডাউন করে নাও। পরবর্তী যাচ্ছি, পরবর্তী যেটা জানবো সেটা হচ্ছে জি এর মান। জি এর দুটো মান আছে, এসআই এবং সিজিএসএ। তো প্রথমে সিজিএসএ মানটা দেখি, সিজিএসএ যে মানটা হবে, সিজিএসএ জি এর মান হয়, সিজিএসএ জি এর মান হয় 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8, এখানে এককটা লিখে দেবে। ওকে, তো সিজিএসএ মান হচ্ছে 6.67 × 10 টু দি পাওয়ার মাইনাস 8,
এবং এসআই যে মানটা হয় সেই এসআই এর মানটা হলো 6.67 ইন্টু 10⁻11। এখানে এককটা লিখে নেবে। হলো, এর পরবর্তী আমরা আসবো, এই পরবর্তীতে একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা হলো নিউটনের মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপ অত্যন্ত ইম্পর্ট্যান্ট এ প্রমাণ, মানে নিউটনের যে মহাকর্ষীয় সূত্র সেটা ভেক্টর রূপে আমি কীভাবে প্রমাণ করব। তো আসা যাক, প্রথমেই দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে একটা ছবি দরকার। সেই ছবিটা হচ্ছে, আমি ধরে নিলাম এটা হচ্ছে যে এক্স, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ। এবং এখানে দুটো বস্তু আছে, এটা হচ্ছে M1 বস্তু আর এটা হচ্ছে M2 বস্তু। এদের মধ্যবর্তী দূরত্ব, এটার মধ্যবর্তী দূরত্ব ধরে নিচ্ছি, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R1 ভেক্টর, সরি এটা R2 ভেক্টর ধরছি, এটা R2 ভেক্টরই ধরছি। এর দূরত্ব হচ্ছে R2 ভেক্টর, R2 ভেক্টর, আর এর যে একটা দূরত্ব সেই দূরত্ব ধরে নিচ্ছি R1 ভেক্টর। ওকে, R1 ভেক্টর। ছবিটা একটু বড় করে হাঁটতে হতো নাকি, ছবিটা একটু বড় করে রাখি তাহলে ভালো করে বুঝতে পারবে যে ছবিটা একটু বড় করে রাখছি। তো দেখো, এটা হচ্ছে যে নিচেটা এক্স অক্ষ আর উপরটা ওয়াই অক্ষ। এরপর এখানে দুটি বস্তুকণা আছে, M1 এবং M2। M1 এবং M2, এটা মহাবিশ্ব, আমি এটা মহাবিশ্বকে কল্পনা করো, মহাবিশ্বে যে দুটি বস্তুকণা, একটার ভর হচ্ছে M1 এবং একটার ভর হচ্ছে M2, যেখানে সূর্য পৃথিবী আগে উদাহরণটা দেখালাম। তো M1 এবং M2 এই দুটি বস্তুকণা, হলো, প্রথমটার যে M2 যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমি ধরলাম R2 ভেক্টর, আর যে M1 এর যে দূরত্ব, সেই M1 এর দূরত্বটা ধরছি R1 ভেক্টর। এবং এরা তো পরস্পরকে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করবে, পরস্পরকে। তো এই কি করছে, এই বল দ্বারা আকর্ষণ করছে, আর এখানে এই বলটা আকর্ষণ করছে, এটা তীর চিহ্ন দিয়ে দিলাম। আর এখানে একটা অক্ষ, আরেকটা অক্ষ দরকার, সেই অক্ষটা হচ্ছে জেড অক্ষ। এখানে আরেকটা অক্ষ আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে জেড অক্ষ। জেড অক্ষ এতটা কিছু কাজ নাই, তাও লিখে দিলাম, জেড অক্ষ লিখে দিচ্ছি এখানে। তো এটা হলো জেড অক্ষ। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। এরপর যেটা জানাবো, এটা থেকে বলবো যে এখানে যেটা প্রথমে বলতে হবে সেটা হচ্ছে R12 ভেক্টর মানে কি। R12 ভেক্টর, R12 ভেক্টরের মানে হলো M2 এর সাপেক্ষে M1 এর অবস্থান ভেক্টর, মানে যে M2 যে ভরটার যে বস্তু রয়েছে তার সাপেক্ষে M1 এর অবস্থান, এটা হচ্ছে নির্দেশ তন্ত্র হিসেবে আমি দেখতে পারি। যেমন একটা কোনো বস্তু আছে, আমি নিজের অবস্থানে বলবো, আমি যদি আমাকে বন্ধু ফোন করে, যে বলে যে কোথায় আছিস, তা আমি কি বলবো, বাড়িতে। তাহলে সেক্ষেত্রে আমার কি দেখলাম, বাড়িটাকে নির্দেশ তন্ত্র হিসেবে ধরলাম, মানে বাড়িটির সাহায্যে আমি নিজের অবস্থানটা বোঝাতে পারলাম। সেই রকমই M2 এর সাহায্যে M1 এর অবস্থান ভেক্টরটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে R12 ভেক্টর। সেটা কি হবে, সেটা হবে R1 ভেক্টর মাইনাস, সেটা হবে হচ্ছে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর, সেটা হবে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর। এটা হলো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে R21 ভেক্টর, এরপরে যেটা আছে সেটা হচ্ছে R21 ভেক্টর মানে কি, R21 ভেক্টর মানে হচ্ছে যে M1 এর সাপেক্ষে M2 এর অবস্থান ভেক্টর। আগেটা কি ছিল, M2 এর সাপেক্ষে M1 এর অবস্থান ভেক্টর, এটা হচ্ছে এটা হচ্ছে যে M1 এর সাপেক্ষে M2 এর অবস্থান ভেক্টর, মানে M1 বস্তুটাকে নির্দেশ তন্ত্র হিসেবে ধরে M2 এর অবস্থানটা নির্ণয় করা হচ্ছে। সেটা কি হবে, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর, ঠিক বিপরীত, যেমন আগেটা ছিল তার ঠিক বিপরীত এটা হলো। এরপর যেটা সেটা হচ্ছে, এরপর লিখবো, এরপর বলা হচ্ছে যে M1 ভরের বস্তুর ওপর, M1 এর যে ভরের বস্তু, সেই M1 ভরের বস্তুর ওপর M2 ভরের বস্তুর আকর্ষণ বল, কর্তৃক আকর্ষণ বল, M1 ভরের বস্তুর ওপর M2 ভরের বস্তুর কর্তৃক আকর্ষণ বল। সে আকর্ষণ বলটা কি হবে, সে আকর্ষণ বলটা হবে F12 ভেক্টর। কারণ কি, M1 এর সাপেক্ষে M2 এর, মানে M1 বস্তুর ওপর
বলা হচ্ছে F12 ভেক্টর মানে কি, ফোর্স অফ 12 ভেক্টর মানে কি M1 ভরের বস্তুর ওপর M2 যে ভরের বস্তুর আছে সেই M2 ভরের বস্তুর কর্তৃক ক্রিয়াশীল বল, মানে M2 ভরের যে বস্তুটা সেই বস্তুটা M1 ভরের বস্তুর ওপর একটা বল প্রয়োগ করছে, সেই বলটা কি হবে F12 ভেক্টর সমান জি M1 M2 বাই R12 ভেক্টর তার হোল স্কোয়ার GM1 M2 বাই আর স্কোয়ার, যেটা আগে আমি প্রুভ করে দেখালাম F সমান GM1 M2 বাই আর স্কোয়ার, সেটা হয়েছে F12 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু, এখানে একটা ইন্টু বসবে, ওকে, ইন্টু R12 তার ক্যাপ। এখানে যেহেতু একটা রেখচিত্র সেই কারণে একটা ক্যাপ নেওয়া হয়েছে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এরপর যদি দেখি F21 ভেক্টর বার করতে হবে, তাহলে F21 ভেক্টর সমান কি, F21 ভেক্টর মানে কি M2 এর মানে বলবো M2 ভরের বস্তুর ওপর M1 ভরের বস্তুর কর্তৃক আকর্ষণ বল। এক্ষেত্রে আগেটা কি ছিল, M1 ভরের বস্তুর ওপর M2 ভরের বস্তু আকর্ষণ করছে, এক্ষেত্রে M2 ভরের বস্তু M1 ভরের বস্তুর ওপর আকর্ষণ করছে, সেটা হচ্ছে F21 ভেক্টর সমান কি হবে, সমান হবে জি M1 M2 ডিভাইড বাই R21 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু R21 ক্যাপ। সেম আগেটা যেমন ছিল সেই রকমই, R21 তার ক্যাপ হলো। তো এখানে আমি বলতে পারি যে এখান থেকে যেটা হচ্ছে সেই জায়গার থেকে বলতে পারি যে এখানে বলা যায় যে R12 ভেক্টর সমানই হচ্ছে R21 ভেক্টর, এটা বলা যায় কারণ দূরত্ব সমান এবং আকর্ষণ বলটাও সমান, এবং এখান থেকে আরেকটা বলা যায় জিনিস, সেটা হচ্ছে যে R12 ক্যাপ সমান মাইনাস R21 ক্যাপ, R12 ক্যাপ সমান হচ্ছে মাইনাস R21 ক্যাপ, এটা বলা যায়। এরপরে এইটা যদি আমি প্রথম নম্বর সমীকরণে বসাই দিই তাহলে এখানে থেকে একটা সমীকরণ বেরোয় যায়, সেই সমীকরণটা হলো, প্রথম নম্বর সমীকরণ কী ছিল, F12 ভেক্টর সমান GM1 M2 বাই R12 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু R12 ক্যাপ। এরপর যদি ওই মানগুলো বসিয়ে দিই তাহলে ওই মানগুলো বসালে কি হচ্ছে F12 ভেক্টর সমান GM1 M2 বাই R12 জায়গায় কি লিখতে পারবো R21, তাহলে R21 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু R12 ক্যাপের জায়গায় কি লিখতে পারবো মাইনাস R21 ক্যাপ, এটা লেখা যায়। তাহলে এখানে যে মাইনাসটা সেই মাইনাসটা সামনে চলে আসবে, তো মাইনাসটা সামনে চলে এলে কী হবে F12 ভেক্টর সমান মাইনাস GM1 M2 বাই R21 ভেক্টর তার হোল স্কোয়ার ইন্টু R21 ক্যাপ। তো এটা চলে এলো। এটার মানে কি, এটার মানে আগেই দেখেছি, এটার মানে কি হয়, এই যে অংশটা সেই অংশটার মানে কি হয়, এই যে অংশটা এই অংশটা মানেই তো F21 ক্যাপ, আগেই যেটা আমরা জানলাম F21 ক্যাপ। দেখো আগে যেটা জানলাম সেটা হচ্ছে এই তো, এখানে যেটা 21 ক্যাপ মানেই তো আগে যেটা বেরোচ্ছে সেইটাই, তো এটাকে আমি ওইটাতে প্রকাশ করতে পারি। তাহলে এখানে যদি ওইটার মান লিখি তাহলে F12 ক্যাপ সমানই হচ্ছে F21 ক্যাপ, সরি এখানে ক্যাপ পড়ে গেছে, এটা হচ্ছে ভেক্টর হতো, ওকে। তো এটা ক্যাপ নয়, এটা ভেক্টর, F21 ভেক্টর, এটা ক্যাপ নয়, এটা ভেক্টর হবে, ওকে। তো এটা কী হবে ভেক্টর। তো হলো এটি ছিল প্রথম প্রমাণ, মানে এগুলো যে ইয়াগুলো আছে সেগুলো তোমরা সব ভেক্টর করে নাও, ভেক্টরই আছে সব, শুধু এখানে ক্যাপ করে দিল, ওকে। তো এটা ভেক্টর হবে। তো এই প্রমাণটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রমাণ, এই প্রমাণটা তোমরা করে রাখবে পরীক্ষার জন্য, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে প্রমাণটি হচ্ছে অত্যন্ত ইম্পর্টেন্ট, ওকে। তো এটাকে স্ক্রিনশট কিংবা নোট ডাউন করে নাও, দেখো প্রমাণটা এখানে স্ক্রিনশট বা নোট ডাউন করে নাও। এর পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য।
মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে? তো কাকে বলে যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, ভালো করে শুনতে হবে, মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে একটি একক ভরের বস্তু রাখা হলে সেই একক ভরের বস্তুটি যে বল অনুভব করে, মানে মহাকর্ষীয় ক্ষেত্র যেটা আছে আমাদের, মহাকর্ষীয় যে অঞ্চল, সেই মহাকর্ষীয় অঞ্চলে মহাকর্ষীয় যে ক্ষেত্রটা, সে ক্ষেত্রের মধ্যে কোনো একটা একক ভরের বস্তুকে রাখা হলে, ভরটা কি একক, মানে এখানে স্মল এমটা, এখানে যে স্মল এম, সে স্মল এমটা কত, 1। তো একক ভরের বস্তু রাখা হচ্ছে। তো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে কোনো একটি একক ভরের বস্তুকে রাখা হলে সেই একক ভরের বস্তুটি যে বল অনুভব করবে, যে ফোর্সটা অনুভব করবে, সেই ফোর্সটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কত হবে? আমরা কি জানি, এফ সমান জি এম এম ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। যেখানে এম ওয়ানটা ধরা হচ্ছিল না, সেই এম ওয়ানটা এখানে ক্যাপিটাল এম হিসেবে ধরা হচ্ছে। এটা হলো জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, যেটা ছিল সেটা হচ্ছে এফ জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তো সমান এফ, এখানে তো স্মল এম সমান 1 কেন? কারণ একক ভরে বস্তু ধরা হচ্ছে। তাহলে এখানে স্মল এম সমান কত, 1। তাহলে জি ক্যাপিটাল এম ইন্টু 1/r², এটা বলা যায়। তাহলে এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে এফ সমান জি ক্যাপিটাল এম বাই আর²। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এটাই মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের যে বল, সেই বলটি। এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের যে বল, সেই বলটি। এটাও অনেকবার প্রমাণে এসেছিল, পরীক্ষাতে আসে, বেশি আসে না, তাও আসে। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, এটা আসতে পারে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে মহাকর্ষী বিভব কাকে বলে। মহাকর্ষী বিভব কাকে বলে? মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মতনই মহাকর্ষী বিভবটা একটু আলাদা, একটু সামান্য। সেটা হলো অসীম দূরত্বে অবস্থিত কোনো একটি বস্তুকে, কোনো একটি একক ভরের বস্তুকে, অসীম দূরত্বে অবস্থিত কোনো একটি একক ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় মহাকর্ষীয় বিভব। অসীম দূরত্বে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি কি করছি, মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসছি। সেই মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হচ্ছে মহাকর্ষীয় বিভব। এটার একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা পরীক্ষায় এমনিতেও পড়ে না, রাশিমালা পড়ে না, এবং এই ইকুয়েশনটা অতটা প্রয়োজন নয়, তবে সেই সূত্রটা প্রয়োজন। সেই সূত্র হচ্ছে মহাকর্ষী বিভবকে কী দ্বারা প্রদর্শিত করা হয়, ভি দ্বারা। তো মহাকর্ষী বিভব ভি ইকুয়ালস টু হয় মাইনাস জি এম বাই আর, মাইনাস জি এম বাই আর। এই ইকুয়েশনটা অত আসে না, যদি ইকুয়েশন দেখতে হয় তো ডান দিকে দিয়ে দিয়েছি ছবি, ওই ইকুয়েশনটা, ওইটি ইকুয়েশন আসে, তবে অত দেখার দরকার নেই, এটা আসে না। ওকে, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত কোনো একটা বস্তুর অভিকর্ষ ত্বরণ কত হবে, এর পরবর্তী ক্যাবলারের সূত্রাবলী, এই সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব। তো কাজে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করো, বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা উপকৃত হয়।